আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস ইসমাইল। আজকের এই ক্লাসটা হচ্ছে বেস 6 এর ৫ নম্বর ক্লাস। আমি একটু শেয়ার করে দিচ্ছি গ্রুপে। আর যারা পেজ থেকে জয়েন করতেছেন একটু আমাকে জানাবেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। বেস 6 ক্লাস 5। আচ্ছা, আমি দিয়ে দিয়েছি, লিঙ্কটা গ্রুপে দিয়ে দিয়েছি। যারা এই মুহূর্তে ফ্রি আছেন জয়েন করে নেবেন। আর আমাকে একটু কনফার্ম করে জানাবেন যে আপনারা কেউ জয়েন করে থাকলে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। তো প্রথমেই বলি যে কেউ যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিতে পারেন। যে কোনো একটা বেইচের লিঙ্ক পেয়ে যাবেন। যে কোনো একটা বেইচে অ্যাড হয়ে শুরু থেকে মানে ক্লাসগুলো করে আসবেন, তাহলে আপনি ওয়েব ডিজাইনটা শিখতে পারবেন সহজে এবং আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি। তো চলুন আমরা শুরু করি। বেজ 6 এর আমরা দেখতে পাচ্ছি অলরেডি 4টা ক্লাস আমরা করেছি। তো আজকে আমরা 4 নম্বর ক্লাসকে একটু কপি করে একটা ফাইল রেডি করছি। আমি এটাকে আমরা নাম দিব ক্লাস 5। ক্লাস 5 কে আমরা এই ফাইলটাকে ওপেন করব। HTML ক্লাস 5, এখানে আমাদের যে কোডগুলো গত ক্লাসে আমরা শিখেছি এগুলো বাদ দিলাম। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার। তো এখানে আমরা এই ফাইলটাকে একটু ওপেন করি ব্রাউজারে। আমরা দেখতে পাচ্ছি এটা এমটি, কিছুই নাই। এখানে আজকে বেশ কিছু ট্যাগ শিখবো আমরা। ধরেন একটা ইন্টারেস্টিং একটা ট্যাগ আছে মার্ক কিউ ট্যাগ। মার্ক এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, MARQUE। এটাকে ক্লোজ করতে হবে। মার্কটা কি হয়ে গেছে, জি। আচ্ছা, এই মার্কি ট্যাগ এটাতে মাঝখানে যদি কিছু একটা লিখে দেন, ধরেন W3 স্কুল, W3 প্রোগ্রামিং স্কুল। আচ্ছা, এটা যদি আমি লিখে দিই, এখন এখানে আমরা ব্রাউজারে এসে যদি রিলোড দিই দেখতে পাবো যেটা ডান দিক থেকে চলতেছে। আমি একটু জুম দিয়ে দেখাই। এটা দেখতে পাবো যে ডান দিক থেকে এই লেখাটা বাম দিকে চলে যাচ্ছে, স্ক্রোল করছে। হ্যাঁ, এটা শিরোনামের মতো একটা কাজ। মানে নিউজ সাইট যেগুলো আছে সেগুলোতে শিরোনাম এভাবে পাস হয়। তো এই স্ক্রোলিংটা মার্কি ট্যাগের মধ্যে যদি আপনি লেখেন কিছু একটা মার্কি ট্যাগ, তাহলে সেটা স্ক্রোলিংটা করবে। আর এই মার্কি ট্যাগের সাথে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা এই অ্যাট্রিবিউট গুলো একটু দেখব। প্রথমে আমরা এই শুধুমাত্র মার্কি ট্যাগের মধ্যে যদি কিছু একটা লিখেন, সেটা জাস্ট এভাবে ডান দিক থেকে বাম দিকে স্ক্রোল করবে। আপনি যদি এখানে ডাইরেকশন দিয়ে একটা DIRECTION, ডাইরেকশন সমান চিহ্ন ডাবল কোটেশন, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা গত দুটো বা তিনটো ক্লাসে যে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছিলাম সে অ্যাট্রিবিউট গুলো কিন্তু এভাবে লাল হয়ে যেত কালারটা লিখলে। বাট এখানে খেয়াল রাখবেন মার্কেটে এটাতে কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো এভাবে মানে কালারটা লাল হয় না। তাহলে এরপরও কিন্তু এটা যদি আপনার বানানটা ঠিক থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে। তো এই মার্কি ট্যাগের যে ডাইরেকশন আছে, যদি এটা বাই ডিফল্ট ভাবে ডান দিক থেকে বাম দিকে যায়, আমি যদি বাম দিক থেকে ডান দিকে নিতে যাই তাহলে এটাকে লিখতে হবে রাইট।
RIGHT রাইট। হ্যাঁ, এটা লেফটে যাচ্ছে, এখন কিন্তু লেফটে যাচ্ছে, আমি চাচ্ছি কি রাইটে নিয়ে যেতে। তাহলে এটা জাস্ট ডাইরেকশনটা মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট সমান চিহ্ন কোটেশন চিহ্নের ভিতরে দুটো ডাবল কোটেশনের ভিতরে রাইটটা লিখে দিতে হবে। সেভ দিলাম, এবার এখানে গিয়ে রিলোড দিলাম। এখন দেখবেন যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো এই হচ্ছে ডাইরেকশন। এখানে ডাইরেকশন আরো আছে, আমি যদি রাইট বাদ দিয়ে যদি আপ দিই, জাস্ট আপ দিলাম, এখন দেখবেন যে রিলোড দিলাম, এটা নিচ থেকে উপর দিকে উঠতেছে। হ্যাঁ, যদি এখানে ডাউন দিই, DWN ডাউন দিলাম, রিলোড দিলাম, দেখবেন যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এভাবে 4টা ডাইরেকশন আছে, ডাইরেকশন গুলো আপনারা এভাবে দিতে পারেন। আর এটা যদি না দেন বাই ডিফল্ট সেটা ডান দিক থেকে বাম দিকে যাবে। এটা একটা গেল। এরপরে এখানে মার্কেটিংয়ের মধ্যে আরো বেশ কিছু আছে, যেমন ধরেন আমি যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট বসাই, ধরেন বিহেভিয়ার নামের একটা অ্যাট্রিবিউট আছে। বিহেভিয়ারের বেশ কিছু মান আছে। বিহেভিয়ারের মধ্যে ধরেন প্রথমত একটা মান আছে স্লাইড। এখানে সেভ করলাম, রিলোড দিই নাই। একটা জিনিস দেখবেন, ডান দিক থেকে এটা বাই ডিফল্ট যেটা নেয় সেটা হচ্ছে বাম দিকে চলে যায়। আমি যদি এখন যদি এটা যদি রিলোড দিই, এখন কি হবে দেখবেন, এটা হচ্ছে বাম দিকে এসে থেমে গেছে। এটার কারণ হচ্ছে কি, বিহেভিয়ার অ্যাট্রিবিউট দিয়ে আপনি মান দিবেন কি স্লাইড। ঠিক আছে, এই স্লাইডটা যখন ভ্যালু হিসেবে দিবেন তখন এটা কি হবে, ডান দিক থেকে মানে একবার প্রতিবার পেজটা রিলোড হওয়ার পরে এটা ডান দিক থেকে এসে বাম দিকে এভাবে চলে যাবে। তো এই কাজটা যদি আপনি যদি চান যে এটা বাম দিক থেকে ডান দিকে গিয়ে থামবে, তাহলে এটার সাথে ডাইরেকশন ইউজ করতে হবে। ঠিক আছে, ডাইরেকশন যদি আপনি অ্যাট্রিবিউট একাধিক অ্যাট্রিবিউট কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আপনি রাইট লিখে দিবেন, RIGHT রাইট। ঠিক আছে, এখন কি হবে, এখন হবে যে বাম দিক থেকে এসে ডান দিকে থেমে যাবে। ঠিক আছে, এভাবে মানে একাধিক অ্যাট্রিবিউট আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা আপাতত ডাইরেকশনটা বাদ দিলাম। তাহলে বিহেভিয়ারের মধ্যে স্লাইড দিলে এটা বাম দিকে থেমে যায়। হ্যাঁ, এখন বিহেভিয়ারের আরেকটা মান আছে অল্টারনেট। এটা হচ্ছে অল্টারনেট। হ্যাঁ, LTERNATE। এই অল্টারনেট মানটা যখন আপনি বিহেভিয়ারের মান দিবেন, তখন দেখবেন যে এভাবে রিলোড দিলে ডান দিক থেকে গিয়ে বাম দিকে বাড়ি খাবে, এবার বাম দিক থেকে এসে ডান দিকে একটা বাড়ি খাবে, এভাবে এক পাশ থেকে অন্য পাশে যেতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেট কাজ, মানে কি বিহেভিয়ারের। স্লাইড দিলে যেটা হয়, ডান দিক থেকে এসে বাম দিকে থেমে যায়, আর ডাইরেকশন দিয়ে আপনি রাইট দিয়ে দিলে এটা বাম দিক থেকে ডান দিকে থামবে। কিন্তু যখন বিহেভিয়ারের মানটা যখন অল্টারনেট দিবেন স্লাইডের বদলে, তখন কিন্তু ডান দিক থেকে বাম দিকে এসে আবার বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। এভাবে হইতে থাকবে। আচ্ছা, আর যদি এখানে যদি ডাইরেকশন ইউজ করেন রাইট, তাহলে কিন্তু এটা এখন শুরু হচ্ছে কোন দিক থেকে, ডান দিক থেকে। মানে প্রতিবার রিলোডের পরে এটা ডান দিক থেকে বাম দিকে শুরু হচ্ছে, তখন এটা বাম দিক থেকে ডান দিকে শুরু হবে। উল্টা একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার আসেন, এখানে আমি বিহেভিয়ারটা বাদ দিলাম। এখানে একটা আচ্ছা, WIDTH উইথ সেট করা যায়। এখানে উইথ ধরেন আমি এখানে উইথটা ধরেন 50% দিলাম, 50%। এখন কি হবে দেখবেন, রিলোড দিলাম, এই যে ব্রাউজারের 50% করে বাই ডিফল্ট কিন্তু ডান দিক থেকে বাম দিকে যায়, সেজন্য ব্রাউজারের 50% বাদ দিয়ে সেটা বের হচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে বাম দিকে যাচ্ছে। এখন যেটা আপনি কি করেন, বাম দিক থেকে এসে যদি এই 50% চলে যায়, মানে ঢুকে যাবে, এটা এভাবে করতে গেলে তাহলে ডাইরেকশন ইউজ করবেন। ডাইরেকশন যখন দিবেন সমান চিহ্ন ওটা, এখানে যদি আপনি রাইট লিখেন, এখন RIGHT রাইট। হ্যাঁ, এখানে একটা খেয়াল রাখবেন যে উইথটা হয় কিন্তু ডানে বামে, হ্যাঁ, হিসাবটা। সেজন্য আপনি উইথের সাথে আপনি ডাইরেকশন জাস্ট রাইট এবং লেফট ইউজ করতে পারবেন। লেফটটা তো বাই ডিফল্ট নিবে, আপনি রাইটটা ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখন ডাইরেকশনটা দিয়েছি, এখন যদি আমি এভাবে দিই, দেখবেন যে বাম দিক থেকে এসে এই যে 50%-এ ঢুকে যাবে এটা। ঠিক আছে, এভাবেও কিন্তু শিরোনাম দেখা যায় অনেক সময়। হয়তো এদিকে আপনার অন্যান্য কন্টেন্ট আছে, এতটুকুর মধ্যে আপনি শিরোনামটা দেখতে চাচ্ছেন, তো এটা আপনি পার্সেন্ট বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ধরুন আমি এটা 80% দিলাম, তাহলে ব্রাউজারের মধ্যে এটা 80% জায়গা রেখে তারপর এটা যাবে।
মানে 20%টা রেখে দিয়েছে ডান দিকে। এটা ডাইরেকশন যেহেতু রাইটে, সেজন্য এটা ডান দিক থেকে বেরোচ্ছে। আপনি যদি এখানে যদি বাই ডিফল্ট কিছু না দেন, তাহলে বা লেফট দিয়ে দিতে পারেন। এটা কিন্তু এমনিতেও বাই ডিফল্ট নিয়ে নেয় লেফটটা, ঠিক আছে। এটা বাই ডিফল্ট নিবে ডান দিক থেকে 20% রেখেই এটা বের হবে, ঠিক আছে। তাহলে আপনি যেই জায়গাটা আছে এই জায়গায় অন্যান্য কন্টেন্ট আপনি দিতে পারেন। তো এভাবে করে আপনি উইডটা সেট করতে পারবেন। এখানে খেয়াল রাখতে হবে, উইড দিলে আপনি ডাইরেকশনের মধ্যে লেফট এবং রাইট ইউজ করতে পারবেন, ডাইরেকশনে কিন্তু আপ এবং ডাউন ইউজ করতে পারবেন না। কিন্তু আপ এবং ডাউন ইউজ করতে গেলে আপনি এখানে হাইট দিতে হবে, HEIGHT। হাইটের মধ্যে যদি আপনি দেন, ধরেন এটা 50% দিলাম, এখন এখানে লেফট কাজ করবে না, তখন ডাইরেকশনের মধ্যে কাজ করবে আপ এবং কি, ধরেন আপাতত ডাইরেকশনটা খালি রাখলাম। আমি এখন হাইটের মধ্যে দিলাম আপ। এখন কিন্তু হাইটটা বুঝতে পারবেন না, আপনি দেখতেছেন যে হাইট দিছি, উইড দিলে কিন্তু এটা বোঝা যায়। হ্যাঁ, আমি যে এখানে রিলোড দিয়ে দেখবো যে ডান দিক থেকে একেবারে শেষ পর্যন্ত যাচ্ছে। বাট আমরা যখন উইড দিছি এখানে, তখন কিন্তু এটা যে নির্দিষ্ট জায়গার পর থেকে এটা শুরু হয়েছে বা নির্দিষ্ট জায়গায় এটা চলে গেছে। কিন্তু হাইট দিলে এটা কাজটা করতেছে না, বাট হাইটের সাথে কি করতে হবে, আপ এবং ডাউন দিতে হবে, ঠিক আছে। হাইটের সাথে আপ এবং ডাউন কাজ করবে। আমি এখন রিলোড দিলাম, এভাবে কাজ করে। আচ্ছা, তাইলে আমরা অলরেডি হাইট এবং উইডটা শিখেছি। এরপরে ধরেন এখানে ডাইরেকশনটা বাদ দিলাম আপাতত। আরো আছে এখানে, ধরেন লুপ আছে একটা, LWP লুপ। লুপের মানটা হবে 1 2 3 এভাবে হয়। ধরেন 2 2 দিলাম। লুপের কাজ হচ্ছে কি বারবার করা। যেমন আমি রিলোড দিলে দেখতে পাবেন যে এটা একটু দাঁড়াতে হবে, একবার আসছে, এটা একবার স্ক্রল হয়েছে, এখন 2 বার স্ক্রল হচ্ছে। এরপর দেখবেন যে এটা আর স্ক্রল হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে লুপটা বাদ দিই, ধরেন এটা বাদ দিই, তখন কিন্তু দেখবেন যে এটা বাদ দিলাম, এখন রিলোড দিলাম, দেখবেন যে এটা বারবার মানে কি হবে, স্ক্রোলটা হবে, এটা কিন্তু থামবে না, এটা বারবার স্ক্রোলটা হচ্ছে। 2 বার অলরেডি হয়ে গেছে, 3 বার শুরু হচ্ছে, এভাবে বারবার হতে থাকবে। বাট আপনি লুপ দিয়ে কি করবেন, নির্দিষ্ট করে দিতে পারবেন কয়বার এটা স্ক্রোল হবে, ঠিক আছে। এখন 2 দিলাম, তখন কিন্তু এটা জাস্ট 2 বারে এটা কি হবে, স্ক্রোল হবে। আমি যদি এভাবে ক্লিক করি, এভাবে 2 বার হবে। এটা হচ্ছে প্রতিটা মানে পেজটা একবার রিলোড হওয়ার পরে এটা কি হবে, 2 বার স্ক্রোল হবে। যদি আপনি 3 দেন, তাহলে পেজটা রিলোড হওয়ার পরে 3 বার স্ক্রোল হবে, 3 বার স্ক্রোল হওয়ার পরে আর স্ক্রোল হবে না, আপনি আর দেখতে পাবেন না এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে লুপের কাজ। লুপের মধ্যে একটা অল্টারনেট যদি আমি লিখে দিই, কি হয় একটু দেখি। যে লুপের মধ্যে অল্টারনেটের কোনো কাজ করে না, আচ্ছা বাদ দেন। তাহলে আমরা লুপটা বুঝেছি। লুপ হচ্ছে কি, লুপের মধ্যে আমরা মানে 1 2 3 এভাবে সেট করে দিতে পারি, স্ক্রোল যতবার হবে। এবার আমরা আরেকটা এখানে দেখব, স্ক্রোল, SCROLL, স্ক্রোল ডিলে, DELAY, ডিলে। স্ক্রোল ডিলে একটা, এটা একটা অ্যাট্রিবিউট। এটার মান আসে স্ক্রোল ডিলের মধ্যে, ধরেন আমি যদি 600 দিই, 600 একটা বড় মান দিলাম, এটা কি হবে দেখবেন যে মানে দেখবেন যে এটা কিন্তু নরমালি যেভাবে পাস হচ্ছিল এর থেকে অনেক বেশি কমে গেছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে পাস হচ্ছে। এটা হচ্ছে মানে যত বাড়াবেন তত কিন্তু এটার মানে যাওয়ার যে সময়টা, এটাকে মানে ডিলেশনটা কি যাবে, মানে এটা কমে যাবে। আপনি যদি এটা কমাই দেন, ধরেন 200 দিলাম, এটা কিন্তু এখন একটু বেড়ে যাবে। হ্যাঁ, একটু দ্রুত যাচ্ছে। এই যে সময়টা আপনি স্ক্রোল ডিলে দিয়ে সেট করে দিতে পারেন। স্ক্রোল ডিলে জায়গাতে স্ক্রোল ঠিক থাকবে, অ্যামাউন্ট একটা আছে, অ্যামাউন্ট, স্ক্রোল অ্যামাউন্ট। হ্যাঁ, স্ক্রোল অ্যামাউন্টের মধ্যে এখানে পিএক্স দিতে পারবেন। এটা ধরেন 600 পিএক্স দিলাম, এটা 600, এখানে জাস্ট পিএক্স দিবেন। এটা কিন্তু জায়গা হিসেব করে, সেজন্য এখানে পিক্সেল দিতে হবে স্ক্রোল অ্যামাউন্টের সাথে। এখন যদি দিই, এখানে দেখবেন যে ধাক্কা করে করে যাচ্ছে, এটা খুব দ্রুত যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি এখানে স্ক্রল অ্যামাউন্টে যদি ধরেন 200 দিই, 200 পিক্সেল, এটা হচ্ছে ধাক্কা, জিনিসটা আরো কম সহজে বুঝতে পারবেন। মানে এটা আরো কমাই দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন 50 পিক্সেল দিলাম, ধাক্কাটা দেখতে পাবেন। এই যে একটা ধাক্কা আছে, মানে নির্দিষ্ট লাফিয়ে লাফিয়ে এটা যাচ্ছে। হ্যাঁ, এটা আরো কমাই দিলে আপনি ধরেন 10 পিক্সেল দিলাম। হ্যাঁ, মানে এটা দেখবেন যে ধাক্কাটা আসলে একটু করে বোঝা যাচ্ছে, এই আর কি।
হ্যাঁ, এটা স্ক্রল অ্যামাউন্ট, স্ক্রল ডিলের মধ্যে একটু চেঞ্জ আছে। তো আমরা অলরেডি এই যে মার্কেটের অনেকগুলো অ্যাট্রিবিউট শিখেছি। হ্যাঁ, এখানে আমি একটু দেখি এমন কথা শোনা যাচ্ছে কিনা, ক্লাস চলতেছে কিনা। কেউ যদি জয়েন করেন তাহলে কিন্তু বলবেন একটু। ক্লাস অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, মার্কেটের মধ্যে তাহলে আমরা স্ক্রল অ্যামাউন্ট দেখেছি, স্ক্রল ডিলে দেখেছি, লুপ দেখেছি, হাইট উইডথ দেখেছি, বিহেভিয়ার দেখেছি, এরপর আরেকটা কি যে ডাইরেকশনটা দেখেছি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা এটা আপাতত বাদ দিয়ে দিলাম মার্কেটে। এবার আমরা আরো কিছু ট্যাগ আজকে দেখবো, সেটা হচ্ছে ধরেন ফর্ম ট্যাগ দেখবো একটা। ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগ কোনগুলো ধরেন, এই যে আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আপনি যখন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন w3psb.com, w3psb.com, এটা আমাদের ওয়েবসাইট। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা ফর্ম আসবে, দেখবেন যে এই জায়গায় আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। লগ ইনে ক্লিক করলে আপনি চাইলে এখানে লগ ইনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিলে আপনি অ্যাকাউন্ট আগে করতে হবে, তারপর এটা লগ ইন করতে পারবেন। তো এই যে ফর্ম, এটা যে মানে লেখার যে জায়গা, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে ফর্ম, এগুলোকে ফর্ম বলে। তো এই ধরনের ফর্ম গুলো রেডি করার জন্য আমরা কি ধরনের ট্যাগ ইউজ করতে হয় এগুলো দেখবো একটু। আর যারা আমাদের ওয়েবসাইটে এখনো রেজিস্ট্রেশন করেন নাই তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলবেন ফ্রিতে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করে পরে সেখানে একটি আইডি পাবেন। সে আইডিটা দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন। তাহলে সহজে আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে সমাধানটা পেয়ে যাবেন। যদি আপনি এই সেক্টরে থাকতে চান বা থাকেন, তাহলে এটা পরবর্তীতে আপনাকে অনেক কাজ দিবে। এই জন্য রেজিস্ট্রেশনটা করে রাখবেন। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো ফর্ম। ফর্মের জন্য এটা একটু এটা চলে গেছে। আমরা এই যে এডিট, আমরা কি করবো, একটা ফর্মের জন্য আমরা জানি যে একটা হচ্ছে ফর্ম ট্যাগ আছে, FORM, ফর্ম। হ্যাঁ, ফর্মটা একটা ক্লোজ করতে হবে। ফর্ম, এই ফর্ম ট্যাগের ভিতরে যাবতীয় ফর্ম ট্যাগ গুলো বসে। এই ফর্ম ট্যাগটা ফার্স্টে লিখতে হবে। এটার ভিতরে কয়েকটা অলরেডি অ্যাট্রিবিউট বসে, বাট অ্যাট্রিবিউট গুলো আপাতত আমাদের প্রয়োজন নেই। এরপরও জাস্ট দেখা রাখতেছি, অ্যাকশন নামের একটা অ্যাট্রিবিউট আছে, খালি রেখে দিচ্ছি। মেথড নামের একটা অ্যাট্রিবিউট আছে, মেথড সমান চিহ্ন, কোটেশন চিহ্ন, এভাবে। আরো আছে ইএনসি টাইপ, একটা আছে ইএনসি টাইপ। হ্যাঁ, এটা আছে। তো আমরা এগুলো জাস্ট এতগুলো লিখতে হবে না, জাস্ট এই দুটো হচ্ছে কমন। হ্যাঁ, মেথড এবং অ্যাকশন। অ্যাকশনটা অনেক সময় প্রয়োজন হয় না, মেথডটা সবসময় প্রয়োজন হবে। ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট, এটা এতটুকু রাখি আমরা, ঠিক আছে। আপাতত কাজ না, এটা কাজ হয় আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা জাস্ট ডিজাইনটা শিখতেছি, এখানে কাজ সব লাগবে না। এবার আসেন ফর্ম ট্যাগের ভিতরে আমরা প্রথমে ধরেন মানে এটা লেখার জন্য জাস্ট লেবেল ট্যাগ বলতে, লেবেল। লেবেল ট্যাগ কে হচ্ছে গিয়ে জাস্ট লেখে এটাকে আমরা ক্লোজ করব, লেবেল। এই লেবেলের মধ্যে ধরুন আমি দিলাম নেম। এখন দেখবেন যে নেমটা এখানে আসছে। হ্যাঁ, এটার নিচে আমি একটা ট্যাগ নিব, ইনপুট ট্যাগ। ইনপুটটা একটা এমটি ট্যাগ। আমরা 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে শিখেছি এমটি ট্যাগ কি জিনিস। এমটি ট্যাগ হচ্ছে জাস্ট একটাই ট্যাগ হবে এবং এটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো হবে। তাহলে ইনপুট, এই এটা দেখতে ক্লোজিং এর মতো এইভাবে ইনপুট হবে। এখানে আমরা চাইলে অনেকগুলো অ্যাট্রিবিউট বসাতে পারি, আর ইনপুটটা অ্যাট্রিবিউট ছাড়া তেমন কোনো কাজ করে না। এবার আসেন আমরা এখানে একটা ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা লাগবে, মানে ইনপুট ট্যাগের সাথে এই অ্যাট্রিবিউটটা অবশ্যই লাগবে। তাহলে এখানে মানে টাইপের যে মানগুলো, অনেকগুলো মান আছে। তার মধ্যে আমরা প্রথম মান ধরেন টেক্সট দিলাম, TEXT, টেক্সট। এখন দেখবেন যে এই ইনপুট এবং একটা টাইপ অ্যাট্রিবিউটের টেক্সট দিয়েছি। আমি যদি রিলোড দিই, এখানে দেখবেন যে একটা ঘর আসছে। এই ঘরটা আসছে, এখানে চাইলে আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে ফর্ম, এভাবে লিখতে পারবেন। এখন এখানে এই ইনপুট ট্যাগের মধ্যে আমরা ধরেন এটা এতটুকুটা আমরা একটু কপি করি, আবার দিই। তাইলে এখন কি হবে, এখানে জাস্ট আমরা টেক্সটের মধ্যে জাস্ট ইমেল করে দিব, ইমেল। ঠিক আছে,
এখানে ধরেন আমরা ইমেলটা লিখে দিই, ইমেইল। এখন দেখবেন যে এটা আচ্ছা এভাবে আসছে। এটাকে আমরা পরের লাইনটাকে যখন পরের দুটো লাইনকে আমরা নিচে নামানোর জন্য যেটা করব, আমরা একটা বিআর ক্রিয়েট করব। এটাকে একটা বিআরটা দিলে এই দুটো লাইন নিচে নেমে যাবে। ঠিক আছে, এটা নেমে গেছে। একটু ফাঁকা করতে গেলে দুটো বিআর দিতে পারি আমরা, দুইটা বিআর দিতে পারি, এটা নিচে নেমে গেছে। আচ্ছা, এই যে ইমেলটা দিলাম, ইমেল টাইপের ইমেল দেওয়া মানে হচ্ছে এখানে দুটো একই, কিন্তু এখানে এটা যেরকম এটাও কিন্তু একই রকম। বাট ইমেলের টাইপটা যদি আপনি টাইপ যদি ইমেল দেন, এই ঘরে কিন্তু ইমেলই দিতে হবে, আপনার কিছু অ্যালাউ হবে না। আর এখানে টেক্সট দিলে যে কোনো লেখালেখি অ্যালাউ হবে। এটা হচ্ছে, এটা আমরা প্রোগ্রামিং করতে গেলে এগুলো সহজে বোঝা আসে। একটু পরে বুঝবেন যে কিভাবে আসলে টাইপটা চেঞ্জ হয়। টাইপ চেঞ্জ, ধরেন আমি এতটুকু থেকে আরেকটা কপি করে নিয়ে নিচে আবার দিলাম। এখন দেখবেন যে টাইপটা এখন বুঝে আসবে। এখানে আমি ধরেন পাসওয়ার্ড লিখে দিব, পাসওয়ার্ড। এই টাইপের মধ্যে যখন টাইপের ভ্যালুটা পাসওয়ার্ড দিবেন ইনপুট ট্যাগের, তখন দেখবেন যে এখানে আমি ধরেন পাসওয়ার্ডটা লিখে দিই। এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে এই জায়গায় শো করবে। ঠিক আছে, আচ্ছা আবার আমি জাস্ট রিলোড দিয়ে এটা পরে লিখবো। দেখবেন যে এই যে এখানে আসছে। কিন্তু আমি এখন পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা হচ্ছে কি টাইপের মান। এখন যদি আমি এখানে যদি লিখি, দেখবেন যেটা পাসওয়ার্ডের মতো হচ্ছে। কিন্তু এখানে যদি লিখি লেখাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ছিল টেক্সট, এটা ছিল ইমেইল, আর এটা ছিল পাসওয়ার্ড। হ্যাঁ দেখবেন এটা পাসওয়ার্ডের মতো হচ্ছে। তাইলে এই জিনিসটা একটু দেখেন, এই যে টাইপ অ্যাট্রিবিউট যেটা আছে, ইনপুট ট্যাগ কিন্তু একটা ট্যাগ হচ্ছে একটা, জাস্ট এটা হচ্ছে কি ইনপুট ট্যাগ। এটার টাইপটা যখন ট্যাক্স দিয়েছি লেখা লিখতে পারতেছি, টাইপ যখন ইমেল দিয়েছি তখন ইমেল লিখতে হবে, তাও এটা লেখালেখির মতো। বাট টাইপ যখন পাসওয়ার্ড দিয়েছি তখন কিন্তু এখানে এটা পাসওয়ার্ডের মতো শো করতেছে। এইভাবে টাইপের অনেকগুলো ভ্যালু আছে, আমরা আস্তে আস্তে দিব। তো টাইপের যে মানগুলো আমরা শিখবো, কিন্তু কয়েকটা মান দেখে আজকে আমরা বুঝতে পারছি যে যে ইনপুট ট্যাগের মধ্যে টাইপের মান যখন চেঞ্জ করব তখন আমাদের এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এটা ইমেলটা আমরা জাস্ট পাসওয়ার্ড করে দিই, যে এটা যেহেতু নেম, মানে ফিল্ডের একটা নেম আর কি। হ্যাঁ, মানে যে ঘরটা আমরা দিয়েছি সেই ঘরটা কিসের ঘর সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা শুরুতে লেবেল ট্যাগ দিয়ে এটা লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা যে এখানে টাইপ যে চেঞ্জ করতেছি, আমাদের এখানে একটু চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি। এখন আর একটু পরে আরো বুঝতে পারবো। আমি এখানে এতগুলো ট্যাগ বাদ দিই, একটা ট্যাগ রেখে একটা ট্যাগের মধ্যে দেখাই। এটা জাস্ট একটা আছে এই এতটুকুর মধ্যে, ট্যাক্স দিয়েছি, ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এবার দেখবেন যেখানে যদি বাটন দিই, জাস্ট বাটন দিয়ে যে টাইপের অ্যাট্রিবিউটের মান, টাইপ অ্যাট্রিবিউটের মানটা বাটন লিখে দিয়েছি। হ্যাঁ, এখন দেখবেন যে এটা বাটন হয়ে গেছে। এটা এখন কি হয়ে গেছে, বাটন। হ্যাঁ, নেমটা বাদ দিলাম, ধরেন এটা বাদ দিই আপাতত, দরকার নাই। আমি জাস্ট ইনপুটটা জিনিসটা শেখাচ্ছি আপনার আপাতত। হ্যাঁ, ইনপুট তাহলে বাটন দিয়েছি, এটা কিন্তু একটা বাটন হয়ে গেছে। এখন এই বাটনটা এটার নামটা হচ্ছে কি, এখানে তো বাটনে আমরা জানি যে কিছু একটা লেখা থাকে। হ্যাঁ, এখানে লিখতে গেলে আপনার এখানে একটা ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, ভ্যালু, ভ্যালুতে যদি আমি লিখে দিই, ধরেন যে এখানে লিখে দিই ক্লিক। এই ভ্যালু নামের অ্যাট্রিবিউটের যে ভ্যালুতে যখন, এটা ভ্যালুটা কিন্তু অ্যাট্রিবিউট, এখানে যে মানটা আপনি ক্লিক লিখে দিবেন এটা এখানে শো হবে। ঠিক আছে, তাহলে ইনপুট ট্যাগের টাইপ যখন বাটন দেওয়া হয় তখন এটা বাটনে পরিণত হয়। আর এটা এখানে বাটনের যে নামটা, বাটনের যে এটা, এটা লিখতে গেলে ভ্যালু অ্যাট্রিবিউট দিয়ে এটা লিখতে হবে। এখানে যেটা লিখবেন সেটা এখানে শো করবে। ঠিক আছে, এটা একটা বাটন তৈরি হয়ে গেছে। বাটন অন্যভাবে তৈরি করা যায়, ইনপুট ছাড়াও কিন্তু বাটন তৈরি করা যায়। যেমন বাটন ট্যাগ আছে একটা, এটা দিয়েও করা যাবে। বিইউ, এটা আমরা, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এই বাটনের মাঝখানে যদি আমি লিখে দিই ক্লিক, আচ্ছা এখানে আপাতত এতটুকুর মধ্যে আমি জাস্ট রিলোড দিয়ে দেখি, দেখবেন যে চলে গেছে। এখন যদি আমি এখানে লিখে দিই ক্লিক, ঠিক আছে, এখন দেখবেন যে এটা এভাবেও বাটন তৈরি করা যায়। ঠিক আছে, আচ্ছা বাটন আরেক ভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ দিয়ে আমরা ইনপুট, এখানে ইনপুট ট্যাগের মধ্যে আমরা ধরেন টাইপটা যখন দিয়েছি কি বাটন, সেখানে একটা বাটন তৈরি হয়েছে। টাইপ যখন আমরা সাবমিট দিব, সাবমিট, হ্যাঁ এখানে সাবমিট দিলে দেখবেন যে এটা একটা বাটন তৈরি হয়েছে। বাট এখানে টাইপে যখন আমরা বাটন দিয়েছি, একটা জিনিস দেখবেন, বাটন দিয়েছি
তখনও কিন্তু একটা বাটন তৈরি হয়েছে, বাট এখানে নামটা আসে নাই, কিন্তু আমরা তখন ভ্যালু দিয়ে দিয়েছি। আর এখানে যখন সাবমিট লিখে দিব BSUBMIT, তখন কিন্তু এটা বাটন তো হয়েছে, পাশাপাশি সাবমিটটাও চলে আসছে এখান থেকে, হ্যাঁ। কিন্তু এটা এই সাবমিটটা এখান থেকে আসছে, এখানে সাবমিটটা রেখে আপনি যদি এখানে সাবমিটটা যদি চেঞ্জ করতে চান, তাহলে কি হবে, এখানে ভ্যালু দিতে হবে। ভ্যালু নামের যে অ্যাট্রিবিউট আছে সেটা সেটা দিয়ে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন সেন্ড সেন্ড লিখে দিচ্ছি, সেন্ড, ঠিক আছে। এখন দেখবেন যে সাবমিটের কারণে বাটন হয়েছে, বাট এই নামটা চেঞ্জ হবে, সেন্ড হয়ে গেছে। এটা এই সেন্ডটা করতে আসছে, এটা হচ্ছে এই যে ভ্যালুর ভিতরে যেটা দিয়েছি সেন্ড, আর টাইপের সাবমিট দেওয়া মানে বাটন তৈরি করা। এখানে বাটন লিখে দিলেও বাটন হবে, সাবমিট লিখে দিলেও বাটন হবে, হ্যাঁ। কিন্তু বাটনের যেটা নাম সেটা যদি আপনি দেন, তাহলে ভ্যালু দিয়ে আপনাকে সেট করে দিতে হবে, হ্যাঁ, খেয়াল রাখবেন। বাট সাবমিট দিলে কিন্তু সাবমিটটা নিয়ে নেই, এরপরও ভ্যালু দিয়ে আপনি চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে মানে বাটনটা তিন ভাবে আমরা এখন সেট করতে পেরেছি। একটা হচ্ছে টাইপের মধ্যে সাবমিট দিয়ে, বাটন দিয়ে, আর একটা হচ্ছে বাটন ট্যাগ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমি এই জিনিসগুলো দেখেছি। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন এখানে ট্যাক্স দিলে, আমরা কিন্তু এখানে ট্যাক্স দিয়েছি, এটা কিন্তু একটা এভাবে ঘর আসছে, হ্যাঁ, লেখা লিখতে পারি। এখানে আরো কিছু কাজ অ্যাট্রিবিউট আছে, যেমন ভ্যালু নামের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা যদি আমি এখানে ইউজ করি, মানে ট্যাক্স টাইপের সাথে যখন ইউজ করব, তখন কি হবে দেখবেন, এটা ভ্যালু, এটা আমরা বাটনে যখন ইউজ করেছি তখন কিন্তু এটা নামটা এই বাটনের মধ্যে আসছিল, বাট এখানে কি আসবে, এখানে যদি আমি লিখে দিই, ধরেন ইলিয়াস সাইন লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখবেন যে রিলোড দিই, এখন দেখবেন যে ইলিয়াস সাইন এখানে শো করতেছে। এটা কিন্তু এডিটেবল, আপনি চাইলে এটা কেটে দিতে পারবেন, মানে এটা জাস্ট ডিফল্ট একটা মান ভ্যালু দিয়ে আপনি করে দেবেন। প্রতিবার রিলোড দিলে এটা মানে চলে আসবে আবার, এটা ভ্যালুতে আছে, ভ্যালু নামের যে অ্যাট্রিবিউট ছিল সেটা। তার মানে টাইপ যখন টেক্সট দিবেন, তখন কিন্তু ভ্যালুতে যেটা দিবেন সেটা এখানে শো করবে, যে এভাবে এডিটেবল, আপনি চেঞ্জ করতে পারবেন সেটা, ঠিক আছে, মানে টেক্সটের পরে। কিন্তু এটা যখন আপনি ভ্যালু যখন বাটনে থাকবে, তখন কিন্তু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এটা ইমেইলেও করা যায়। ইমেইল ইমেইল টাইপের মধ্যেও কিন্তু এটা শো করবে, ঠিক আছে, এভাবে শো করবে। তাহলে ভ্যালুটার জিনিসটা বুঝেছেন। আরেকটা দিন এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্যালুটা বাদ দিলাম, এখানে ধরেন একটা প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার যে অ্যাট্রিবিউট আছে, এটার মধ্যে যদি ইলাস্ট্রেটর লিখে দিয়েছেন, এখন কি হবে দেখবেন, এখন কিন্তু ইলাস্ট্রেটরটা একটু ভিতরে চলে গেছে, এখন কিন্তু এটা লিখলে চলে যায়, বাট এটা এভাবে আসে না। এটা জাস্ট ঘরের ভিতরে দেখা যাচ্ছে, হ্যাঁ, জাস্ট লেখাটা কিন্তু নাই, এখানে উপরে লেখাটা নাই, হ্যাঁ। ভ্যালুতে দিলেই সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে ভ্যালু দিয়ে দেন, দিয়েছি, দেখেন যেখানে পার্থক্যটা দেখেন, এখানে চাইলে আমি এটা এটা কাটতে পারতেছি, ঠিক আছে, এটা জাস্ট লেখা হয়ে গেছে। কিন্তু ওইটা হচ্ছে ঘরের ভিতরে যখন এটা প্লেস হোল্ডার দিয়েছি, সেটা কিন্তু জাস্ট দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ইলাস্ট লাইনটা, বাট লিখলে চলে যাবে, না লিখলে এটা দেখা যাবে, ঠিক আছে। এটা আপনি এডিট করতে পারবেন না। তাহলে প্লেস হোল্ডার, ভ্যালু, এই জিনিসগুলো ইমেইল ট্যাক্স এগুলোর সাথে বসে। আর ভ্যালুটা টাইপের বাটনের সাথেও বসে, বাট বাটনের সাথে বসলে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। আর ভ্যালুর যে ইয়াটা, সেটা কিন্তু ইমেইল এর ট্যাক্সের সাথে চেঞ্জ করা যায়। এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু মাথায় বসে যাবে, হ্যাঁ। নাহলে একটু ঘাবলা লাগবে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে। আচ্ছা, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। আমরা মোটামুটি মানে ফর্ম ট্যাগের অনেকগুলো ট্যাগ শিখেছি। আর একটা জিনিস আছে, ধরেন একটা টেক্সট এরিয়া আছে, এটা একটু দেখি। এটা একটা কন্টেইনার, TEX, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। এটাকে আমরা ক্লোজ করি। এই টেক্সট এরিয়া যদি এভাবে দিয়ে দেন, দেখবেন যে এটা একটা টেক্সট, মানে বড় করে একটা ঘর আসে লেখালেখির জন্য, হ্যাঁ। এখানে আপনি চাইলে এটা আরো বড় করতে পারবেন। এখানে যে প্রথম ট্যাগের সাথে কলস নামের যে অ্যাট্রিবিউট আছে, আর এটা হচ্ছে রোজ, দুটো অ্যাট্রিবিউট এখানে ব্যবহার হয়, একটা কলস একটা রোজ, এগুলো ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। এখানে আপনি চাইলে ধরেন আমি যে এখানে 20 দিয়ে দিলাম কলস এর মধ্যে, এখন দেখবেন যে এখানে এটা ঠিকই আছে, কারণ এটা 20টা অলরেডি আছে। এখানে ধরেন আমি 50 দিয়ে দিচ্ছি, কলস মানে কলাম, হ্যাঁ। দেখবেন যেটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে, দেখবেন মানে ডানে উইডটা বেড়ে গেছে আর কি। যদি ডানে উইড বাড়াতে যান,
তাহলে কোর্স দিয়ে ভাবে মানে কলাম সংখ্যা 50 রো বাড়াইতে পারবেন। আর যদি একের নিচে সামান্য নিচে যদি বাড়াতে যান তাহলে রোজ দিয়ে দিবেন। ধরেন রোজ আমি 30টা দিয়ে দিলাম, 30টা রো কিন্তু নিচের দিকে এখন বেড়ে যাবে, ঠিক আছে? এভাবে নিচের দিকে বেড়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, কোলস এবং রোস দিয়ে আপনি কলাম এবং রো বাড়াতে পারবেন। টেক্সট এরিয়া এটা, ঠিক আছে, বড় করে দিতে পারবেন। তো আমরা অলরেডি অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে শিখেছি, মানে ফর্ম ট্যাগের মধ্যে ইনফো ট্যাগের বিভিন্ন টাইপ দেখেছি। টাইপের মধ্যে আরো অনেক ধরনের ভ্যালু আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর ট্যাক্স এরিয়া দেখেছি এবং পাশাপাশি মার্কেটিং নিয়ে অনেকগুলো অ্যাট্রিবিউটের কাজ দেখেছি। এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি কখনোই এগুলো সামনে আগাইতে পারবেন না, এগুলো মনে থাকবে না। বোঝা আসবে বাট মনে থাকবে না। মনে থাকার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা যখন এইচটিএমএল শেষ করে ফেলবো তখন দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের ভালো লাগবে, মোটামুটি ডিজাইনটা আমরা ভালো করে করতে পারবো। এখন আপাতত কোন ট্যাগ দিয়ে কি হয় সেটা আমরা শেখাচ্ছি, বাট এটা যখন কালারফুল ডিজাইন আপনি করতে হলে সিএসএস শিখতে হবে। তো অলরেডি আমরা 5টা ক্লাস করেছি, আর 4টা 5টা মতো ক্লাস করলে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে। 4টা 5টা লাগবে না, 3টা বা 4টা করলে চলে যাবে। একটু ধৈর্য ধরবেন এবং সাথে থাকবেন, আর প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, ক্লাস জমা রাখবেন না, প্র্যাকটিসটা করবেন। যদি কোনো সমস্যা হয় আপনার আইডিটা দিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করে আপনার আইডিটা দিয়ে গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে, হ্যাঁ পোস্ট করবেন, তাহলে সমাধানটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।